হ্যাঁ, তাহলে আবার ফিরে এলাম ক্লাস 11। তোদের আগের দিন রিডবার্গের সমীকরণ পর্যন্ত পড়িয়েছিলাম। হাইড্রোজেনের বিভিন্ন স্পেকট্রামগুলো বিভিন্ন সিরিজ ওয়াইজ, লিম্যান, বামার, কাসেন, ব্র্যাকেট, ফান, হামফ্রিজ, এগুলো সব হয়েছিল। তো এরপরে আজকের যে ক্লাসটা, এটা কোয়ান্টাম নাম্বারের ক্লাস। ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা বলতে পারিস আমাদের এই অ্যাটমিক স্ট্রাকচারের যে চ্যাপ্টারটা, স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণু গঠনের এই চ্যাপ্টারটা সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখবি, দুবার, তিনবার, পাঁচবার দেখবি। যেখানে অসুবিধা হবে বলবি, কারণ আজ আমি কোয়ান্টাম নাম্বার শেখানোর পরের দিনে এটার অ্যাপ্লিকেশন ফিল্ডটা করাবো, কীভাবে প্রশ্ন আসে, কেমনভাবে তোরা বুঝতে পারলি ব্যাপারটা, এটা কিন্তু আমি পরের দিন দেখবো। তাহলে স্বাভাবিকভাবে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, দেখতে হবে। দেখা যাক, দেখ তোরা কতটা কী বুঝতে পারিস, আমাকে জানাবি। এবং আশা করি মন দিয়ে ভালো করে যদি ক্লাসটাকে দেখিস, একবারেই ব্যাপারটাকে বুঝতে পারবি। তো শুরু করছি আমরা কোয়ান্টাম নাম্বারস, কোয়ান্টাম সংখ্যাসমূহ। কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যাসমূহ জিনিসটা কি? কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি? কোয়ান্টাম নাম্বার হচ্ছে ইলেকট্রনের ঠিকানা। মানে ধর ব্যাপারটা কেমন, ধর এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে এটা প্রথম কক্ষপথ, কে কক্ষপথ, এটা ধরা যাক দ্বিতীয় কক্ষপথ, এটা ধরা যাক তৃতীয় কক্ষপথ। এবারে এই দ্বিতীয় কক্ষপথে ধর 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ইলেকট্রন আছে। এখন আমি এই ইলেকট্রনটা খবর তোকে দিতে চাইছি, বা তুই আমাকে দিতে চাইছিস, বা তুই তোর এক বন্ধুকে দিতে চাইছিস, বা তুই অন্য কোনো স্কুলের টিচারকে দিতে চাইছিস, পার্টিকুলার এই ইলেকট্রনটার খবর তুই কীভাবে দিবি? তুই দ্বিতীয় কক্ষপথ, কে এল সেল, এল কক্ষপথ, ক্যাপিটাল এল কক্ষপথ, এই যে ক্যাপিটাল এল, এটা কে, এটা কে এল এম, এল কক্ষপথের পার্টিকুলার একটা 8টার মধ্যে একটা ইলেকট্রন, এটাকে তুই বাকি 7টা থেকে কিভাবে আলাদা করে রিপ্রেজেন্ট করতে পারবি অন্য আরেকজনের কাছে বা খাতায় কলমে? তাহলে এই রিপ্রেজেন্টেশনটা করতে গেলে 8টা ইলেকট্রনকে আলাদা আলাদাভাবে চেনা দরকার। মানে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? অর্থাৎ প্রতিটা ইলেকট্রনের আলাদা আইডেন্টিফিকেশন আছে, চেনার উপায় আছে, যেটাকে আমরা অ্যাড্রেস বা ঠিকানার সঙ্গে সম্পর্কযুক্ত বলতে পারি। মানে অনেকটা সিমিলারিটিস আছে ঠিকানার সঙ্গে। একটা উদাহরণ দিলে তোরা বুঝতে পারবি আমি কি বলতে চাইছি। তার আগে বলে দিই, এই কোয়ান্টাম সংখ্যাগুলো 4 রকমের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, স্মল এন দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে স্মল এনটাকে আগে আমরা অরবিটের সংখ্যা বা কক্ষপথের সংখ্যা, নাম্বার অফ অরবিট হিসেবে দেখিয়েছিলাম। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, থার্ড সেল, ফোর্থ সেল ইত্যাদি। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কনসেপ্টটা দিয়েছিল নিলস বোর, ওই যে বোর লেখা আছে দেখ, বোর। দ্বিতীয় আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে, তার নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর বাংলা বইয়ে দেখবি অনেক সময় দেওয়া থাকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা। তো গৌণ বা দিগংশীয় এমন কিছু খুব ভালো বাংলা নয়। গৌণটা কেন নয় বলে, একটা মুখ্য, বাকি 3টেই গৌণ। তাহলে এটাকে আলাদা করে গৌণ বলার আজ আর এর কোনো সিগনিফিকেন্স বা তাৎপর্য নেই। হয়তো যখন এই দুটো আবিষ্কার হয়নি, 3 আর 4 নম্বর, তখনও পর্যন্ত এটাকে গৌণ বলতো, ঠিক আছে। কিন্তু আজকে যখন এর পরের কোয়ান্টাম নাম্বারগুলো, এই 4 নম্বর ছাড়াও আরও একটা কোয়ান্টাম নাম্বার আবিষ্কার হয়েছে, সেটা তোদের পরে আমি পড়াবো, অন্য জায়গাতে আছে, ইলেকট্রনের এই 4টে। তাহলে শুধু একটাকেই গৌণ কোয়ান্টাম সংখ্যা বলার কোনো মানে হয় না। সেজন্য আমি তোদেরকে অ্যাডভাইস করব, তোরা বাংলাতে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলবি। স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, আবিষ্কার করেছিল সামারফিল্ড, অর্থাৎ কনসেপ্ট দিয়েছিল। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা স্মল এমএল। এমএল দিয়ে, এলটা সাফিক্সে এল, ক্যাপিটাল এই স্মল এন, তার সাফিক্সে স্মল এল, স্মল এল, এল এল, এই এলটাই স্মল এল। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটার প্রস্তাব দিয়েছিল, প্রপোজ করেছিল জিম্যান বলে একজন বিজ্ঞানী। তবে একই রকমের রেজাল্ট আরও অন্যভাবে পেয়েছিল স্টার্ক, সেজন্য আমি ব্র্যাকেটে স্টার্ক করে লিখে দিয়েছি, কাছাকাছি সময়। স্পিন কোয়ান্টাম নাম্বার 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা, সেটা বাংলা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সেটা হচ্ছে
স্মল এস দিয়ে প্রকাশ করা হয়। আবিষ্কর্তা হচ্ছে উলেনবেক অ্যান্ড গৌডস্মিথ। গোল্ড নয় কিন্তু গৌড, গয়ে ঔকার দিবি তোরা বাংলায় যারা লিখবি। উলেনবেক ও গৌডস্মিথ এই স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টটা দিয়েছিল। এবারে হচ্ছে কি, এই চারটে কোয়ান্টাম সংখ্যার আবিষ্কর্তার নামগুলোকে আমি মুছে ফেলছি। আবিষ্কর্তার নামগুলোকে শুধু আমি মুছে ফেলছি। এই কারণেই মুছে ফেলছি যে এই কোয়ান্টাম নম্বর সংখ্যাগুলো বা কোয়ান্টাম নাম্বারগুলো এরা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে একটা অ্যাটমের, একটা ইলেকট্রনে। দেখ, মুখ্য কোয়ান্টাম সংখ্যা রিপ্রেজেন্ট করে অরবিট বা ইংরেজিতে সেল, ইংরেজিতে সেল, বাংলায় কক্ষপথ বা শুধু কক্ষ। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার করে সাবসেলকে, বাংলায় এটাকে বলবো উপকক্ষ। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার করে অরবিটালকে, বাংলায় এটাকে বলবো কক্ষ। আর স্পিন কোয়ান্টাম নাম্বার করে ইলেকট্রনের স্পিনকে, ঘূর্ণনকে। স্পিন বা ঘূর্ণন, ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে চারটে কোয়ান্টাম সংখ্যা এগুলোর রিলেশনগুলোকে দেয়। অ্যাকচুয়ালি একটা অরবিট বা কক্ষপথের মধ্যে থাকে বিভিন্ন সাবসেল বা উপকক্ষ। যেমন একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে অনেকগুলো ফ্লোর বা তলা, একতলা, দুতলা, তিনতলা থাকে। তাহলে অরবিটের মধ্যে থাকে সাবসেল বা উপকক্ষ। সেই সাবসেলের মধ্যে থাকে অরবিটাল বা কক্ষ। যেমন একটা ফ্লোর বা তলার মধ্যে থাকে বিভিন্ন রুম, কিচেন, ডাইনিং রুম, ড্রয়িং রুম, একটা ধর বেডরুম ইত্যাদি বিভিন্ন রকমের থাকে। সেই রকম সাবসেলের মধ্যে থাকে অরবিটাল বা কক্ষ। এবং একটা দেখবি যে বেডরুমের মধ্যে আমরা থাকি, বিছানায় শুই আমরা, কেউ উত্তর দিকে মাথা করে শোস, কেউ দক্ষিণ দিকে মাথা করে শোস, ডিফারেন্ট, প্রত্যেকের বাড়ির অ্যারেঞ্জমেন্টগুলো আলাদা। ঠিক সেরকম অরবিটালের মধ্যে থাকে ইলেকট্রন এবং সে নির্দিষ্টভাবে ঘুরে স্পিনটা ডেফিনিট স্পিন মেনটেন করে ইলেকট্রনগুলো। সেটা কেমন করে সেটাও আমি পরে আসবো। আচ্ছা দেখ, তাহলে এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এরপরে দেখ, এটার সাথে আমি বলেছি তোদের আলোচনাটা শুরুতে যে মানুষের অ্যাড্রেসের সঙ্গে অদ্ভুত মিল আছে কোয়ান্টাম নাম্বারগুলো। একটা উদাহরণ দিলে খুব ক্লিয়ার হবে। যেমন ধর তোদের একজন বন্ধুর নাম ধর শচীন ঘোষ। তোদের একজন বন্ধুর নাম শচীন ঘোষ। তো শচীন ঘোষকে তোরা খুঁজতে যাবি, খোঁজ করছিস। তো শচীন ঘোষ কোথায় থাকে তোরা ঠিক জানিস না, নতুন সবাই বন্ধুত্ব হয়েছে 11-এ, সবাই বাঁকুড়া বিভিন্ন জায়গার থেকে পড়তে এসছিস, কেউ মেসে আছিস, কেউ নিজের বাড়িতে আসছিস, কেউ বা কাউকার বাড়িতে ভাড়া বাড়িতে আছিস ইত্যাদি বিভিন্ন রকমভাবে। ধরে নে একটা হস্টেলের মধ্যে শচীন ঘোষ বলে তোদের ওই বন্ধুরা থাকে। সেই শচীন ঘোষের খোঁজে তোরা কেউ ওই হস্টেলটাই যাচ্ছিস। তো খোঁজ পেলি যে ওই হস্টেলটাতে একটা প্রতাপবাগানের মধ্যে, বাঁকুড়ার ধর প্রতাপবাগানের মধ্যে একটা 4তলা হোস্টেল আছে, হলুদ রঙের, বিরাট বড়। সেই হোস্টেলটাতে শচীন থাকে। এই খোঁজটুকু তোরা পেয়েছিস তোদের একটা বন্ধুর কাছ থেকে। দিয়ে শচীনকে তোরা খোঁজ করতে সেই হোস্টেলটাই পৌঁছে গেলি। হোস্টেলটার মধ্যে গেট দিয়ে ঢুকে দেখলি নিচে কতগুলো ছেলে বসেছিল, গল্প করছিল, খেলছিল ইত্যাদি। তাদেরকে বলি, আচ্ছা শচীন কোথায় থাকে বলতে পারবে একটু? তো ওরা বললো যে শচীন বলে তো আমাদের এখানে তো হোস্টেলে প্রচুর ছেলে আছে। কোন ক্লাসে পড়ে তুমি যাকে খোঁজ করছো? তোরা বললি যে ওই 11-এর শচীন। ও 11 সব ছেলেরা 3তলায় থাকে, আমরা তো সব ফার্স্ট ইয়ারের ছেলে। তাহলে তোমরা 3তলায় উঠে যাও, 3তলায় খুঁজে পাবে শচীনকে। 3তলায় তোরা চলে গেলি। 3তলায় গিয়ে দেখলে আরও কয়েকটা ছেলেকে দেখতে পেয়ে। তাদেরকে বলি, আচ্ছা শচীন কোথায় থাকে? তারা বললো যে শচীন আমাদের এখানে 3টে শচীন। তো কোন শচীন? তোরা বললি যে শচীন মানে আমরা ওই শচীন ঘোষকে বলছিলাম। ও শচীন ঘোষ, ও দেখো একদম বাঁ দিকের রুমটাতে থাকে শচীন ঘোষ। তাই টাইটেলটাও বলবে তো। শচীন ঘোষ বলতে বাঁ দিকের রুমটাই রেখে দিল। তোরা বাঁ দিকের রুমে চলে গেলি এবং দরজাটা নক করলি, দেখলি একজন বেরিয়ে গেলো। সে শচীন নয়, শচীনের রুমমেট।
সে বললো হ্যাঁ সচিন এখানেই থাকে, একটু বসো, সচিন আসছে এখনই, পাশেই গেছে। তো সচিন এই বেডটাতে, আমি উত্তর দিকে মাথা করে শুই আর সচিন দক্ষিণ দিকে মাথা করে শুই। তাহলে এবারে কিছুক্ষণ বসে রইলি এবং সচিন এলো, দেখলি যে হ্যাঁ সচিন এসে দিব্যি, সচিনের সঙ্গে তোরা যোগাযোগ করতে পারি। তাহলে সচিনকে তোরা খুঁজে পেলি। তাহলে সচিনকে খুঁজে পাবার জন্য কী কী ইনফরমেশনের প্রয়োজন হতো? এক, ওই চারতলা হোস্টেলটা দরকার ছিল। প্রথম বন্ধুটার কাছে খবর পেলি, তাহলে চারতলা হোস্টেলটার দ্বিতীয় ক্ষেত্রে ছেলেগুলোর কাছে 3 তলায় অর্থাৎ সেকেন্ড ফ্লোরে বাঁ দিকের কোণের রুমটাতে, বাঁ দিকের কোণের রুমে থার্ড ইনফরমেশন পেয়েছিলি, এবং দক্ষিণ দিকে মাথা করে শুয়ে। এই 4টে ইনফরমেশন পাবার পরে তোরা সচিনের কাছে পৌঁছাতে পারবি। যদি কোনো ইনফরমেশন মিস করে যেতিস, কিন্তু সচিনের কাছে পৌঁছাতে পারতিস না, তোরা ধর প্রথমেই পেয়ে গেলি যে 3 তলায় থাকে। তাহলে যত বাঁকুড়াতে 3 তলা আছে, সব 3 তলা তোদের খুঁজতে হতো কোথায় সচিন আছে। এবার ধর যদি শুধু একটা ইনফরমেশন পেতিস যে বাঁ দিকের কোণের রুম, তাহলে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের বাঁ দিকের কোণের রুম যত আছে সব রুমে ঢুকে ঢুকে দেখতে হতো সচিন আছে কিনা। সে এক কেলেঙ্কারি ব্যাপার হতো, অনেক লোকের কাছে মারধরও খেয়ে যেতে পারতিস সেসব ক্ষেত্রে। স্বাভাবিকভাবে এইসব করা চলতো না। তাহলে 4টে ইনফরমেশন পুরোপুরি দরকার ছিল। ওই চারতলা হোস্টেলটার সেকেন্ড ফ্লোর বা 3 তলায় বাঁ দিকের কোণের রুমে দক্ষিণ দিকে মাথা করে শুয়ে সে হচ্ছে সচিন ঘোষ, তোদের বন্ধু। একদম ইলেকট্রনের বেলাতেও ঠিক তাই। ইলেকট্রনগুলো কক্ষপথ বা অরবিটের মধ্যে, সাবসেল বা উপকক্ষে, তার মধ্যে অরবিটাল বা কক্ষক, এবং তার মধ্যে নিজস্ব স্পিনে, হয় ঘড়ির কাঁটার দিকে কিংবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু থাকতে পারে। তাহলে কোয়ান্টাম নাম্বারের কিন্তু গুরুত্বটা এখানে। তাহলে কোয়ান্টাম নাম্বারগুলো আমরা একের পর এক আলোচনা করি একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করার জন্য, একটা ইলেকট্রনকে চেনার জন্য। দেখেন, তাহলে প্রথমে আমরা চলে আসবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রস্তাবক, প্রপোজার নিলস বোর। এবং এই নিলস বোর প্রস্তাবক কী করে এই প্রস্তাবটা দিল তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। সবসময় বলেছি, একটা বিজ্ঞান হঠাৎ নিজের মতো করে গল্প লেখা যায়, কবিতা লেখা যায়, তুই একটা ফেসবুকে স্ট্যাটাস লিখতে পারিস নিজের মনে যা আসবে, মনের মাধুরী মিশিয়ে। কিন্তু বিজ্ঞানে সব মনের মাধুরী বসবে না। বিজ্ঞান কিন্তু প্রচণ্ড লজিক্যাল হবে এবং তোকে তার একটা ব্যাকগ্রাউন্ড দেখাতে হবে যে আমি এই পরীক্ষা করেছি এবং এখান থেকে এই পর্যবেক্ষণে অবজারভেশনটা আমার ছিল, তার থেকে আমি ইনফারেন্সে আসছি। পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এক্সপেরিমেন্ট, অবজারভেশন এবং ইনফারেন্স, এই 3টে মূল পিলারের উপরে দাঁড়িয়ে আছে বিজ্ঞান। তার মধ্যে কোনো একটা পিলার থেকে যদি সরে যাস তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে বিজ্ঞান বলে সারা পৃথিবী স্বীকার করবে না। সেটা একটা ফিলোসফি হতে পারে, একটা দর্শন হতে পারে, কিন্তু বিজ্ঞানের এই 3টে মূল পিলার কিন্তু দরকার। তাহলে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এন দেয় নিলস বোর। তোদেরকে আগেই বলেছি যে হাইড্রোজেন অ্যাটমটা, হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম, হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক বর্ণালী, হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম বোর্ড যখন দেখেছিল কতগুলো লাইন, এই যে কতগুলো লাইন পেয়েছিল, এরকম করে লাইন স্পেকট্রাম পেয়েছিল। এই লাইন স্পেকট্রামটা কেন পেল দেখ, ভালো করে মন দিয়ে বলছি, খুব সহজ ব্যাখ্যা। এই যে লাইনটা, একটা লাইন কেন তৈরি হচ্ছে? একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, একটা ইলেকট্রন এরকম করে ঘুরছে। যতক্ষণ ঘুরছে ততক্ষণ কিন্তু কোনো শক্তির বিকিরণ হচ্ছে না, সেটা বোর আগেই বলেছে। কোনো এনার্জি রেডিয়েট করছে না। তাহলে কখন রেডিয়েট করবে? যদি লাফিয়ে নামে বা লাফিয়ে ওঠে। হয় লাফিয়ে উঠতে হবে, তাহলে অ্যাবজর্ব করতে হবে, শোষণ করতে হবে। আর লাফিয়ে যদি নামে, জাম্পস টু লোয়ার অরবিট, যদি নিচে লাফিয়ে নামে তখন শক্তি এমিট করবে, বিকিরণ করবে। তাহলে লাফিয়ে নামছে, এই জায়গাটা ইলেকট্রনটা আসছে, লাফিয়ে নামছে। তাহলে যেখানে লাফাচ্ছে সেখানে একটা রেখা, অর্থাৎ যে জায়গাটাতে ডেফিনিট এনার্জি লেভেল, নির্দিষ্ট শক্তিস্তর নেই, সেখানে রেখা হচ্ছে। অর্থাৎ একটা রেখা মানে কি? মানে দুটো এনার্জি লেভেল, এই প্রান্তে একটা এনার্জি লেভেল এবং এই প্রান্তে আরেকটা এনার্জি লেভেল। তাহলে একটা রেখা মানে দুটো এনার্জি লেভেল। এই অবজারভেশনটা থেকে এনার্জি লেভেল, নির্দিষ্ট শক্তিস্তরের কনসেপ্ট এলো। এবং তাহলে কি বলল বোর? যে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে, ইলেকট্রন, এটা কে এল
এম, আরও যদি লিখিস এম ইত্যাদি। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দিয়ে প্রকাশ করা হয়, এবং এটাই হচ্ছে কক্ষপথের সংখ্যা, যেটা আগে বলেছিল। এটা এবার থেকে আর কক্ষপথের সংখ্যা বলবি না তোরা, এবার থেকে এটাকে বলবি মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা কক্ষপথকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ কক্ষপথের সংখ্যা। অর্থাৎ প্রথম যদি ধর এন সমান যদি আর অরবিট কক্ষপথ, এন সমান যদি 1 হয় সেটা কে কক্ষপথ হবে, এন সমান 2 হলে সেটা অবশ্যই 2, 3 মানে KLM, 4 মানে KLMN, 5 KLMN ও, 6 P ইত্যাদি সব ক্যাপিটাল ফর্মে হবে, KLMN ও P 1 2 3 4 5 6। অর্থাৎ এম সেলটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3, ঠিক সেরকম এন এর হচ্ছে 4, ও এর হচ্ছে 5, এল এর হচ্ছে 2, কে এর হচ্ছে 1 ইত্যাদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটাকে বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে ইলেকট্রনের কক্ষপথ বুঝতে পারো, এটা হচ্ছে কক্ষপথ। যেমন প্রথমে তোরা শচীন ঘোষ বলে তোদের বন্ধুটা বুঝেছিলি যে একটা 4তলা হস্টেলের মধ্যেও থাকে, ফার্স্ট ইনফরমেশান। এবং এই যে বৃত্তাকার কক্ষপথে যে ঘুরছে, আমি পরে আরেক এটার রিলেশন একটা আসছি, এর যে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তোরা আগের দিনকে বলছিলি যে ইলেকট্রনের শুধু মানে বেগ মানেই কৌণিক বেগ, ব্যাপারটা নয়। বলেওছিলাম আগের ভিডিওতে, দেখবি বলেওছি, উল্লেখ করেছি যে না, কৌণিক বেগ এবং বেগ, লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটোই থাকে, কিন্তু এখানে আমি কৌণিক ভরবেগের কথা বলছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম MVR সমান হচ্ছে n/h/2π, যেখানে n সমান হচ্ছে পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার 1 2 3 4 etc, 1 2 3 4 5 6 হতে হবে, কোনো ডেসিমেল হবে না, 1.5 1.2, 1.2 3 3.4 7 হবে না, 0 হবে না, নেগেটিভ ভ্যালুস হবে না। 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অসীম পর্যন্ত হতে পারে, যতদূর থাকবে কক্ষপথ। এখনও পর্যন্ত আমাদের যতগুলো পরমাণু আবিষ্কার হয়েছে তাতে 7টা কক্ষপথ, n সমান 1 2 3 4 5 6 7 হলে আমাদের পিরিয়ডিক টেবিলটা, আমাদের যতগুলো 118টা মৌলের মতো, আমরা 118টা মৌলকে কিন্তু আমরা ওর মধ্যে স্থান দিয়ে দিতে পারছি। বোঝা গেল? তাহলে n সমান হচ্ছে 1 2 3 4 ইত্যাদি হবে, সব পজিটিভ ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশন, কোনো ভগ্নাংশ হবে না, ডেসিমেল আসবে না, এবং কোনো নেগেটিভ ভ্যালু হবে না, মাইনাস হবে না, এবং 0ও হবে না। তাহলে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে কক্ষপথকে রিপ্রেজেন্ট করে। এরপরে চলে আসছে আমরা 2 নম্বরে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবার কথা হচ্ছে কি, যত দিন যায় তত নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার স্মল এল, সামারফিল্ড দিয়েছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। দেখ, যত দিন যায় তত নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয় এবং যন্ত্রগুলোর আধুনিকরণ হয়, আরও মডিফাই হয়। আমরা যখন প্রথম মোবাইল কিনেছিলাম, একটা এত বড় মোবাইল, শুধু ফোন করা যেত, আর মেসেজ খুব জোর, ইন্টারনেটের মধ্যে ইন্টারনেট আসতে পারে মোবাইলের মধ্যে, এটা ভাবতেই পারতাম না আমরা, এত কিছু মোবাইলে করা যায় জানতামই না। আজকে মোবাইলে কত কিছু কাণ্ড, যতটা ঘরে বসে বসে ক্লাস করছিস ভাব। তাহলে এই যে তোদের মধ্যে এমন অনেকেই আছিস যারা ফার্স্ট যে মোবাইলটা পেলি তার থেকেই ইন্টারনেটে ক্লাস করতে পারছিস, যেখানে আমরা এই মোবাইলের পুরো বিবর্তন, একটা এভলিউশন দেখলাম, যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেট, সেখান থেকে কালার হলো, সেখানে কিপ্যাডগুলো এলো, স্ক্রিন টাচ এলো, অ্যান্ড্রয়েড সেট এলো, 3G 4G ইত্যাদি এরকমভাবে যাচ্ছে। আজকে এবারে 5G আসতে চলেছে। তাহলে দেখ, এটা কেন বলছি না, বোরের সময়তে যেমন স্পেকট্রোস্কোপ যন্ত্রতে, সেই মাথায় রাখ, এটা ছিল বোরের স্পেকট্রাম। বোর যে স্পেকট্রামটা পেয়েছিল, পুরানো আমলের স্পেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করে এরকম স্পেকট্রাম পেয়েছিল। সামারফিল্ডের আমলে, সামারফিল্ডের আরও একটু পরের, যেহেতু বিজ্ঞানীরা অ্যাডভান্স লেভেলের, কিন্তু স্পেকট্রোস্কোপ যন্ত্র তখন আবিষ্কার হয়ে গেছে। তো সেই স্পেকট্রোস্কোপ যন্ত্রে সামারফিল্ড দেখলো যে এই প্রতিটা রেখা আবার গ্রুপ অফ ফাইনাল লাইন্সে স্প্লিট করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। ব্যাপারটাকে একটু বুঝবার চেষ্টা করবি, প্রত্যেককে বলছি, এই জায়গাটা একটু মন দিয়ে বুঝ সবাই। এটা হচ্ছে সামারফিল্ড।
সামারফিল্ড কী দেখলো? উন্নত মানের হাই রিজলভিং পাওয়ারের উচ্চ বিশ্লেষণী ক্ষমতার স্পেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করে দেখতে পেল যে বোরের পুরানো স্পেকট্রোস্কোপ যন্ত্রে পাওয়া যে বর্ণালীটা, যে স্পেকট্রামটা, তার প্রতিটা রেখা, এই রেখাটা দেখ চারটে, এরকম করে চারটে আমি দেখিয়েছি, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, আবার 1ও হতে পারে, মানে গ্রুপ অফ ফাইনাল লাইন্সে আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিয়োজিত হয়ে যাচ্ছে, স্প্লিট করে যাচ্ছে। এই অবজারভেশনটার থেকে সামারফিল্ড কী ভাবলো? তোরা হলে কী ভাবতিস? অবশ্যই এটা ভাবতিস বোর যেমন একটা রেখাকে মনে ভেবেছিল একটা রেখা মানে একটা ইলেকট্রনের লাফ, একটা লাফ, চারটে রেখা মানে ইলেকট্রনের চারটে লাফ। অর্থাৎ এই দুটো রেস্টিং প্লেস, অর্থাৎ ডেফিনিট এনার্জি লেভেল, মানে ইলেকট্রনগুলো একটা কক্ষপথে ঘুরছে, দুটো কক্ষপথের মধ্যে, দুটো অরবিটের মধ্যে, দুটো সেলের মধ্যে কিন্তু থাকতে পারে না, তাই লাফাতে হচ্ছিল। তাহলে মধ্যেখানে আর রেস্ট নেবার মতন কোনো জায়গা নেই। তো একটা তোর যদি একটা ল্যাডার, একটা সিঁড়িকাঠে উঠছিস, যে সিঁড়িকাঠের দুটো ওই পাদানি যেগুলো বাঁশগুলো বাঁধা থাকে সিঁড়িকাঠটাতে, তার দূরত্ব যদি 4 ফুট হয়, ওঠাটা খুব সমস্যার হয়ে যাবে। এরকম ছোটো, এরকম খুব জোর 1/2 ফুট কি 1 ফুটের মধ্যে গ্যাপগুলো থাকে বলে আমরা পা দিয়ে দিয়ে উঠতে পারি, তাই না? তাহলে নিশ্চয়ই ওই যে গ্যাপটা, যেটাকে একটা গ্যাপ ভাবছিল বোর, এর মধ্যে আরও রেস্টিং প্লেস আছে, পা দিবার জায়গা আছে, তাই লাফাতে পারছে। এই রেস্টিং প্লেসটাকে বলছে সাবসেল বা উপকক্ষ। দেখ ব্যাপারটা কি। তাহলে যেটাকে বোর ভেবেছিল 1 লাফ, সেটা সামারফিল্ড বলল 1-এর বেশি লাফ, 3 লাফ বা 4 লাফ বা 2 লাফ ইত্যাদি। তো এর ফলে কি যেটা হলো, পার্থক্য যেটা দাঁড়ালো, এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। বোর যেটাকে ভেবেছিল ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, সামারফিল্ড বলল ইলেকট্রনটা এই দেখ, এটা অরবিট, সার্কুলার অরবিট, সার্কুলার অরবিট, বাংলায় বৃত্তাকার কক্ষপথ। বলল যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না, তা বলছে না সামারফিল্ড, বলল যে বৃত্তাকার কক্ষপথের পাশাপাশি ইলেকট্রনগুলো উপবৃত্তাকার উপকক্ষগুলো উপবৃত্তাকার হয়, ইংরেজিতে ইলিপ্টিক্যাল, ইলিপ্টিক্যাল সাবসেলও কিন্তু থাকতে পারে। এই দেখ ইলিপ্টিক্যাল সাবসেল, ইলিপ্টিক্যাল সাবসেল, ইলিপ্টিক্যাল সাবসেল। তাহলে যেমন বৃত্তের একটাই কেন্দ্র থাকে, সেন্টার একটা থাকে, এবং এই ইলেকট্রনটা যতই দূরত্ব অতিক্রম করুক না কেন, এখান থেকে এখানে চলে গেল, তারপরে এখানে গেল, প্রতি ক্ষেত্রে কী হচ্ছে, ওর আরটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, যদিও থিটাটা, অ্যাঙ্গেল অফ রোটেশন, ঘূর্ণন কোণটা চেঞ্জ হয়েছে, এখানে হয়তো কম ঘূর্ণন কোণ, এখানে আরও বেশি ঘূর্ণন কোণ, অর্থাৎ এটার ক্ষেত্রে আরটা অলওয়েজ কনস্ট্যান্ট, আর থিটা মানে হচ্ছে ঘূর্ণন কোণ, অ্যাঙ্গেল অফ রোটেশন, এই যে কোণটা, কোণকে থিটা দিয়ে প্রকাশ করা হয়, তোরা জানিস, সেই থিটাটা কিন্তু ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল রাশি বাংলাতে। থিটাটা ভ্যারি করছে, পরিবর্তিত হচ্ছে, এটা একদম 0 থেকে 360 ডিগ্রি হতে পারে, এখানে হয়তো 60 ডিগ্রি, এখানে হয়তো 75 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হয়ে যাবে, এখানে 180 ডিগ্রি হয়ে যাবে, ইলেকট্রন যখন এখানে যাবে তাহলে এই কোণটা 180 ডিগ্রি হয়ে ইত্যাদি। থিটাটা পরিবর্তন করছে, কিন্তু আরটা প্রতি ক্ষেত্রে আর কিন্তু সবসময় কনস্ট্যান্ট, যেহেতু সার্কেল, বৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথে দেখ, উপবৃত্তাকার কক্ষপথে অ্যাকচুয়ালি সেন্টার থাকে না, ফোকাস থাকে, হয় এখানে ফোকাস কিংবা এখানে ফোকাস, নিউক্লিয়াস কোনো একটা ফোকাস ধরা যাক এখানে থাকে। তো এই যে এর ক্ষেত্রে দেখ ইলেকট্রনটা এরকম করে ঘুরছে, এরকম যদি ধর ইলেকট্রনটা এরকম করে ঘুরে, তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে দেখ থিটাটাও চেঞ্জ হচ্ছে, আবার R1, R2, R3, আরটাও চেঞ্জ হচ্ছে, তাহলে আর থিটা দুটোই কিন্তু পরিবর্তনশীল, তাই না? পরিবর্তনশীল আর থিটা, এখানে একটা ভেরিয়েবল, এখানে দুটো ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবল বলে আরেকটা এক্সট্রা কিন্তু কোয়ান্টাম নাম্বারের ঠিকানার প্রয়োজন পড়লো, সেটা হচ্ছে এন এর সঙ্গে ইনক্রিজ হলো এল। এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল। এটা হচ্ছে সামারফিল্ডের কনসেপ্ট। এখানে দেখ একটা জিনিস মাথায় রাখবি, রাদারফোর্ডকে কিন্তু বোর রিজেক্ট করে দিয়েছিল, পরিষ্কার বলছে রাদারফোর্ড ভুল, বোর বলেছিল। সামারফিল্ড কিন্তু বোরকে রিজেক্ট করলো না, বললো বোর কম বলেছে।
সামারফিল্ড বোরের অ্যাডিশন, অর্থাৎ বোরের যতটুকু কম বলেছিল সেটুকু ফাঁক ফোকরগুলোকে ভরিয়ে দিল সামারফিল্ড। রাদারফোর্ডকে কিন্তু রিজেক্ট করেছিল বোর, যে রাদারফোর্ড ভুল বলেছে, এটা যেন খেয়াল থাকে। তো এই যে উপবৃত্তাকার উপকক্ষগুলো আছে সে তাদের ক্ষেত্রে এই যে এলের মান অলওয়েজ 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হবে, সেটা আমি পরে আসছি, এখনই আসছি। আবার এই ইলিপ্টিক্যাল অরবিটের কৌণিক ভরবেগ mvr সমান দেখা গেছে √l × l+1 × h/2π হবে, √l × l+1 × h/2π, এটা যেন মনে থাকে। তাহলে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবারে এখান থেকে চলে আসছি আমরা এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে এলের মানটা কি বললাম, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। লক্ষ্য করে দেখ, অরবিট বা কক্ষপথ তার জন্য n, তার জন্য l, অরবিটকে তার n1, তাহলে এলের মানটা 0 থেকে n-1, তাহলে 0 থেকে 1-1 মানে একটাই ভ্যালু 0। এলের 2, 0 আর 1, ভালো করে বোঝ, 0 থেকে n-1 পর্যন্ত, ইনক্লুডিং 0, মানে আপ টু n-1 ইনক্লুডিং 0। তাহলে n এর মান যখন 2, 0 থেকে n-1 মানে 2-1 মানে 1 পর্যন্ত, কেল m যখন হবে 3, 0, 1, 2, কেল mn যখন হবে 4, 0, 1, 2, 3, কেল mno 5, 0, 1, 2, 3, 4 ইত্যাদি। মজাটা দেখ, যত নম্বর কক্ষপথ এইগুলো হচ্ছে সাবসেল, এটা হচ্ছে সাবসেল। সাবসেলগুলোর ক্ষেত্রে দেখ এই 0, 1, 2, 3 এই যে সাবসেল, এদের নাম আছে আলাদা, নামগুলো বলি। তার এর জন্য যে সাবসেলগুলোকে পাবি, 0 যদি হয় এলের ভ্যালু, সেই সাবসেলটার নাম হবে এস। এটা এসছে সাত বলে একটা শব্দ থেকে। 1 যদি 1 হয় তখন সেটাকে বলবো পি, প্রিন্সিপাল। 2 ডিফিউজড, 3 ফান্ডামেন্টাল, 4 জি গ্র্যাভিটেশনাল। এখানে দেখ এই জিটা তোদের সিলেবাসে নেই, আমি এক্সট্রা বলে রাখলাম, তোদের এফ পর্যন্ত সিলেবাস 0, 1, 2 থেকে, জয়েন্টেও নেই, জিটা জয়েন্টে এখনও পর্যন্ত আসেনি, তবু এক্সট্রা বলে রাখলাম যে 4টা হচ্ছে জি, তারপরে কে ইত্যাদি আছে, সার, প্রিন্সিপাল, ডিফিউজড, ফান্ডামেন্টাল, 0, 1, 2, 3। তাহলে দেখ এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস আর পি, এটা এসপি আর ডি, 3-এর কথা বলছি। 4-এর হচ্ছে এসপি ডি এফ, এর ক্ষেত্রে এসপি ডি এফ, এটা সিলেবাসে নেই, এফ পর্যন্তই ধর, জি অ্যাকচুয়ালি জি আমরা এফ পর্যন্ত ধরব। তাহলে কি হচ্ছে, প্রথম কক্ষপথটার একটাই সাবসেল সেটা হচ্ছে এস, দ্বিতীয় কক্ষপথের 2টো সাবসেল এস আর পি, অর্থাৎ যত নম্বর কক্ষপথ ততগুলো সাবসেল থাকে। এই ওটার কথা বাদ দিয়ে 4 পর্যন্ত করে ভাব। প্রকৃতপক্ষে যদি 100 নম্বর কক্ষপথ হয় তার সাবসেল হবে 100টা। যত নম্বর কক্ষপথ ততগুলো সাবসেল থাকবে। আমরা 4-এর পর থেকে বাকি যে কক্ষপথগুলো, অরবিটগুলো, সেলগুলো আছে তাদের সাবসেল বা উপকক্ষের সংখ্যা 4 ম্যাক্সিমাম ধরি অ্যাকচুয়ালি, কিন্তু মানে অর্থাৎ 5 নম্বর কক্ষপথের সাবসেলের সংখ্যা 4 ধরবো, 6 নম্বরেরও 4 ধরবো, 7 নম্বরেরও 4 ধরবো, কিন্তু অ্যাকচুয়ালি 7 নম্বরের উপকক্ষের সংখ্যা হবে 7 হওয়া উচিত, কিন্তু ধরি 4, কারণ আমাদের দরকার পড়ে না বলে। জেনে রাখবি ঘরগুলো কিন্তু আছে, অর্থাৎ আমরা দেখ প্রথম কক্ষপথের এস, দ্বিতীয় কক্ষপথের এসপি, 3 নম্বরের এসপিডি, 4 নম্বরের এসপিডিএফ ইত্যাদি থাকছে। এগুলো হচ্ছে সাবসেল। এখন এই যে সাবসেলগুলো, এটাকে মুছে দিলাম, এই যে সাবসেলগুলো, এই সাবসেলগুলো তো উপবৃত্তাকার, উপবৃত্তাকার এই সাবসেলগুলোর ইলিপ্টিসিটি বা উৎকেন্দ্রিকতা অর্থাৎ লম্বাটে কতটা উপবৃত্তাকার
এটা কিভাবে বুঝবি তাদের মধ্যে কম বেশিটা, তো সেটা দেখা যাক। দেখা গেছে যে এই ইলিপ্টিসিটি, বাংলা এটাকে বলে উৎকেন্দ্রিকতা। এসব শব্দ দিয়ে খুব ভালো বুঝবি না। উৎকেন্দ্রিকতা, ইলিপ্টিসিটি, এই ইলিপ্টিসিটিটাকে এইভাবে ভাব, ইলিপ্টিসিটি মানেটা হচ্ছে কি কতটা লম্বাটে, কতটা লম্বাটে, এটাকে বলছে ইলিপ্টিসিটি। এটা হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। এস সব থেকে বেশি ইলিপ্টিক্যাল, এফ সব থেকে কম ইলিপ্টিক্যাল। কীভাবে একটা ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবি। দেখ, এটা হচ্ছে এস পি ডি আর এফ। মজাটা হচ্ছে দেখ, তাহলে এসটা সব থেকে বেশি ইলিপ্টিক্যাল আর এফটা দেখ ক্রমশ সার্কুলার হয়ে গেছে, বৃত্তাকার হয়ে গেছে। তাহলে হচ্ছে এইটা, তাহলে তোদেরকে যদি এখন এই জায়গার থেকে প্রশ্ন করি, আচ্ছা বলতো পি উপকক্ষটা সার্কুলার, অর্থাৎ একটা উপকক্ষের দেখ শেষ যেটা সেটা হয়ে গেছে, দেখ এফটা সার্কুলার হয়ে গেছে, আর এসটা সব থেকে বেশি ইলিপ্টিক্যাল, পি আর ডিটা মাঝামাঝি। তা তোদেরকে যদি প্রশ্ন করি পি সাবসেলটা সার্কুলার না ইলিপ্টিক্যাল, তোরা কি প্রশ্ন উত্তর দিবি? মনে মনে ভাব। মজাটা হচ্ছে কি, এই প্রশ্নটা কিন্তু বইয়ে খুব ভালো ডিসকাশন করেনি, এই জন্য আমি এই জায়গাগুলোকে কিন্তু ভালো করে ছবিগুলো খাতায় তুলে রাখবি। কারণ ইন্টারনেটকে বিশ্বাস করা যায় না, কখন যে সব ডিলিট হয়ে যাবে, তোর মোবাইল থেকে ডাটা ল্যাপস হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, তোর মোবাইলটা বসে যাবে, কেউ জানে না। তো সবসময় আমি বলছি ওইসব যারা ডাউনলোড করে ফেলে রাখছিস পরে দেখো বলে, ওইসব একদম ভুল পলিসি, অবৈজ্ঞানিক আনসাইন্টিফিক পলিসি। ইলেকট্রনিক্সকে তবুও বিশ্বাস করা যায়, ইন্টারনেটকে বিশ্বাস করা যায় না। কবে যে সব উড়ে যাবে, কবে যে তোর ড্যামেজ হয়ে যাবে মোবাইলটা, কবে যে তোর ওই যে ডাটা কার্ডটা, তোর কার্ডটা, তোর বা ওই যে মেমোরি যেটা চিপসটা কিনেছিস সেটা নষ্ট হয়ে যাবে, ওটা কেউ জানে না। তাহলে প্রত্যেককে বলবো বোর্ড ওয়ার্কগুলো ভালো করে লিখে রাখ। তো এইটাতে দেখ, এটাতে আমি অ্যাকচুয়ালি কথাটা ইনকমপ্লিট বলেছিলাম, তোরাই নিজেরা উত্তর দিবি, নিজেরাই নিজেদেরকে উত্তর দিতে পারবি। সামনাসামনি যদি ক্লাস করলে খুব ভালো হয়, এই জায়গাটা বুঝতে খুব সুবিধা হয়। দেখ, যদি এটা এসপিডিএফ বা যদি 3 নম্বর কক্ষপথ হয়, যার এসপি আর ডি আছে আর এফটা নেই, তার ক্ষেত্রে কী হবে? এসপিডি 2 নম্বরের ক্ষেত্রে হবে এরকম, এস আর পি 1 নম্বর ক্ষেত্রে এরকম। অর্থাৎ এটা নিশ্চয়ই 4S 4P 4D 4F। 4 নম্বর কক্ষপথকে অরবিটের 4টে উপকক্ষ বা সাবসেলকে দেখানো হয়েছিল। এটা 3 নম্বরের 3S 3P 3D, এটা 2 নম্বরের 2S 2P, এটা 1S। অর্থাৎ এটা নোট রাখবি প্রত্যেকে, প্রত্যেকটা সাবসেলের লাস্ট, প্রত্যেকটা অরবিটের লাস্ট সাবসেলটা সবসময় সার্কুলার হবে, বৃত্তাকার হবে, বাকি সবাই হবে ইলিপ্টিক্যাল বা উৎকেন্দ্রিক, বাংলায় উৎকেন্দ্রিক, ইলিপ্টিক্যাল হবে। তো তাহলে উপবৃত্তাকার উপকক্ষ যেগুলো, সেগুলো হবে শেষেরটা বাদ দিয়ে বাকিগুলো, শেষেরটা সবসময় সার্কুলার হবে, এটা যেন খেয়াল থাকে। যেমন 4 নম্বরের 4F সার্কুলার, 3 নম্বরের 3D সার্কুলার, 2 নম্বরের 2P সার্কুলার, 1 নম্বরের 1S সার্কুলার। বোঝা গেল কথাটা? এটা যেন সবসময় মাথায় থাকে। এখন এই যে ইলিপ্টিসিটিটা, এটা ইলিপ্টিসিটিটা এখন সঙ্গে সঙ্গে বিভিন্ন বিজ্ঞানীরা প্রশ্ন করলো, বললো আপনি তো বোর্ডকে বাদ দিচ্ছেন না, বলছেন না বোর্ড ঠিকই না কি বলেছে। তো ভালো কথা, বোর্ড ঠিক বলেছে, আপনার বক্তব্য অনুসারে বোর্ড ঠিক বলেছে। তো আপনি আমাদেরকে বোঝান এবারে, বোর্ড যদি ঠিক বলেছে তাহলে আপনি কী করে ঠিক, মানে একটা ইলেকট্রন বৃত্তাকার কক্ষ বা সার্কুলার অরবিটেও ঘুরবে, আবার ইলিপ্টিক্যাল উপকক্ষও ঘুরবে, একটা ইলিপ্টিক্যাল একটা উপবৃত্তাকার উপকক্ষ ইলিপ্টিক্যাল সাবসেলেও ঘুরবে, এটা দুটোই কী করে সম্ভব? একই সঙ্গে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথেও ঘুরছে, রাস্তাটা বৃত্তাকারও হবে আবার উপবৃত্তাকারও হবে, সার্কুলার হবে আবার ইলিপ্টিক্যালও হবে, ওর যে রাস্তাটা। অদ্ভুত ব্যাপার। সামারফিল্ড বলল খুব সহজে আপনাদেরকে আমি এটা বোঝাতে পারি কী করে ঘটনাটা ঘটছে, দেখুন এবং তোরাও দেখ সামারফিল্ডের উত্তর অন্যান্য বিজ্ঞানীদের কাছে। দেখ, এটা তোদেরকে আমি ওই সামারফিল্ডের ব্যাখ্যাতে যাওয়ার আগে আমি আরেকটা উদাহরণ দিই। এই উদাহরণগুলো খুব টাচি হয়, বুঝতে পারছি, মানে বুঝতে খুব সুবিধা হয়। অ্যাকচুয়ালি যদি সামনাসামনি ক্লাসগুলো আমি নিতাম না, যদি যখন নিতাম, যাতে তোদের অনেক সিনিয়র দাদা দিদিরা আমার কাছে পড়েছে, এই ক্লাসগুলো কিন্তু খুব টাচি হয়। যদি সামনাসামনি যদি পড়ানো হয়, সঙ্গে সঙ্গে আমি তোদেরকে প্রশ্নটা করবো, তোরা আবার উত্তরটা দিবি,
তাহলে আরও ভালো হয়। যাই হোক, আমাদের তো সেসব উপায় নেই এখন, তাহলে আমাদেরকে এইভাবেই করতে হবে। যা তোরা যে প্রশ্ন উত্তরগুলো, আমাদের প্রশ্ন উত্তরের পর্বগুলো চলছে, সেটাও একই সমান তালে চলবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন উত্তরের পর্ব বলতে মনে পড়ে গেল। আচ্ছা, অনেকে একদম লাস্ট আওয়ারে এসে কিন্তু ওয়েবসাইটে রিমার্ক করছিস। আমি এই জন্য একটা খুব পরিষ্কার একটা নিয়ম বলেছি, শুনে নে। তোদের ক্লাস 11, তোদেরকে আমি ভিডিওটা দিই মঙ্গল আর শুক্রবার। তোরা মঙ্গলবারের মধ্যে সারা দিন যত খুশি ভিডিওটা দেখে, মঙ্গলবার দিন রাত্রি 12টার পর্যন্ত যখন খুশি তোরা কমেন্ট কর। খুব জোর বুধবার দিন সকালবেলাটা নে, বুধবার দুপুরের পর থেকে দুপুরটা পর্যন্ত নে। আমি বুধবার দিন বিকেলবেলা থেকে তোদের উত্তর দেবো। বুধবার দিন সারা দিন, বৃহস্পতিবার দিন আর কেউ কমেন্ট করিস না, অনেক লেট হয়ে যাচ্ছে। তাতে তোদেরও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে, অযথা হয়ে যাচ্ছে। তোরা মঙ্গলবার দিন সারাদিন ভিডিওটা দেখ, বুধবার দিন সকালবেলা 12টা পর্যন্ত সকালবেলায় দেখ। আমি পুরো দুপুরটা তোদেরকে ছেড়ে দিলাম। আমি বিকেলবেলায়, বুধবার বিকেলের পর থেকে আমি ওয়েবসাইটে দেখবো কারা কারা কমেন্ট করছে, তাদের উত্তর দেবো। এটা যেন মাথায় থাকে, একদম শেষ পর্যন্ত যাবি না। তাহলে শেষ পর্যন্ত গেলে তাদেরকে উত্তরগুলো আবার পরের দিন চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখবি। বা সাইডে লেন্দি হয়ে যাচ্ছে ব্যাপারটা। একই রকমভাবে শুক্রবারের ক্লাসটা তোরা শনিবার দিন দুপুরবেলার মধ্যে যা লেখার লেখ, পড়ে নে, ভালো করে বইয়ে পড়, প্রশ্ন যা আছে কর। আমি শনিবার দিন বিকেলের পরে উত্তর দেবো, তাছাড়া আবার পরের দিন হয়ে যাবে ব্যাপারটা। এটা কিন্তু মাথায় রাখ করতে। যাকে যেখানে আসছিলাম, আমাদের উত্তরটাতে আসছিলাম, সামারফিল্ডের উত্তর। সামারফিল্ড বললো, দেখুন তোরাও দেখ, তোরাই আগে বোঝ। ধর একটা তোদের যে স্কুলের যে বড় লম্বা বারান্দাগুলো থাকে না, করিডোরগুলো থাকে না, পর দেখবি ক্লাসরুমগুলো থাকে একটা জায়গাতে, লম্বা বারান্দার ক্লাসরুমগুলো থাকে। তো ধর এইভাবে আমরা আছি বসে, আমি এইভাবে এখানে আমি দাঁড়িয়ে আছি পেছনে, এটা বারান্দাটার পেছনে আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি, আর তোরা এইভাবে মুখোমুখি বসে আছিস, দিয়ে ক্লাসটা নিচ্ছি। অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে আছে করিডোরটাতে, আমার পেছনটাতে করিডোরটা আছে, তো আমি ক্লাসটা নিচ্ছি। তো একটা ছেলে বা একটা মেয়ে করছে কি, এই পরপর বাড়ির রুমগুলো আছে, তাহলে একটা রুমের এই দরজাটাতে যাচ্ছে, এই দরজা দিয়ে বেরোচ্ছে, এই দরজা দিয়ে যাচ্ছে, এই দরজা দিয়ে বেরোচ্ছে, এই দরজা দিয়ে যাচ্ছে, এই দরজা দিয়ে বেরোচ্ছে, এইভাবে ও যাচ্ছে, যাওয়া আসা করছে। তো আমি তোদেরকে ক্লাস করতে যখনই পেছন দিকে তাকাচ্ছি, মেয়েটাকে এভাবে দেখছি, এখানে 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 দেখছি। আমি কি সিদ্ধান্ত নেব? আমি বলবো তোদেরকে যে এই মেয়েটা এরকম সরলরেখায় যাচ্ছে। তোরা বলবি না স্যার, আপনি যখনই দেখাচ্ছেন তখনই ওকে এখানে দেখতে পাচ্ছেন, তাই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো পুরো টানা তাকিয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি মেয়েটার কোনো স্পাইরালি, সর্পিলাকারে সাপের মতন এঁকে বেঁকে যাচ্ছে ওই ছেলেটা বা মেয়েটা, তাই তো? ঘটনাটা তাই ঘটেছিল সামারফিল্ডের বোর্ডের ক্ষেত্রে। দেখ, ছবিটা এঁকে রাখবি সবাই। দেখ, অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এরকম ইলিপ্টিক্যাল অরবিটে যাচ্ছে। তো বোরের সময় স্পেকট্রোস্কোপ যন্ত্রটা যেহেতু কমজোরি ছিল, তার যে ধারণা, সে ধারণা অনুসারে ইলেকট্রনগুলোর অবস্থান ও টের পেয়েছিল এই জায়গাগুলো। খুব স্বাভাবিকভাবে ও সিদ্ধান্ত নিতে পেরেছিল যে এটা অ্যাকচুয়ালি অরবিটটা, কক্ষপথ অরবিট, আর এইটা হচ্ছে সাবসেল বা উপকক্ষ। তাহলে বোর সিদ্ধান্ত নিয়েছিল এখানে ইলেকট্রনগুলো এই জায়গাতে, বোর বুঝতে পেরেছিল, তা স্বাভাবিকভাবে ভেবেছিল যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। কিন্তু সামারফিল্ড ভালো করে লক্ষ্য করলো, বললো যে না, ইলিপ্টিক্যাল অরবিট, ইলিপ্টিক্যাল সাবসেল। এবারে যদি কাউকার যদি ধর একাধিক সাবসেল আছে, তাহলে তো বিভিন্ন লেয়ারে আছে, একটা লেয়ার ভাবিস না। ধর এইরকম একটা নিউক্লিয়াস, কেউ এইভাবে হয়তো ইলিপ্টিক্যাল হয়েছে, কেউ আবার এইভাবে হয়েছে, এই গোটাটা মিলে একটা এরকম করে অরবিটটা, মানে একটা সরু তারকে না ভাবে এরকম মোটা এরকম রিস্টব্যান্ডের মতন, এই ঘড়ির ব্যান্ডের মতন বা রিস্টব্যান্ডের মতন ভাব, মোটা এরকম ভাব, তাহলে তো সমস্যাটা মিটে যাবে আপনার সমস্যাটা। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবসেল গেল। এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে প্রেসিশনাল মোশন। দেখ, প্রেসিশনাল মোশনকে বাংলায় প্রেসিশনাল গতি লিখে দিবি, প্রেসিশনালের ঠিক বাংলা হয় না।
অ্যাকচুয়ালি প্রেসিশনাল মোশন মানে হচ্ছে রাস্তার গতিবেগ, মানে ধর একটা চলমান সিঁড়ি, এসকেলেটারে চেপেছিস, দেখবে এটা হেঁটে তুইও হাঁটছিস আর ওই সিঁড়িটাও হাঁটছে। এর মানে কি, মানে সিঁড়িটার নিজস্ব বেগ আছে, নিজস্ব গতিবেগ, নিজস্ব মোশন আছে, মুভমেন্ট আছে, মুভমেন্ট করছে। ঠিক এখানে কী হচ্ছে, ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, এবার ইলেকট্রনের যে কক্ষপথটা, এই যে উপকক্ষটা, সাবসেলটা, ও আবার এরকম করে ঘুরছে। এই যে ঘুরছে কী করে, এটার জন্য আবার একটা আইনস্টাইনের বিখ্যাত তত্ত্ব আছে, থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ তত্ত্ব। এই জায়গায় বলি ই সমান ডেল এমসি স্কোয়ার কিন্তু আপেক্ষিকতাবাদ তত্ত্ব নয়, মানে অ্যাকচুয়ালি আইনস্টাইনের এই দুটো একটা তত্ত্বটার নামটা রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিকতাবাদ খুব বিখ্যাত, আর ই সমান এমসি স্কোয়ার বা ডেল এমসি স্কোয়ারটা খুব বিখ্যাত। দুটো ডিফারেন্ট জিনিস, দুটো বিভিন্ন ইয়ারে আবিষ্কার করেছিল আইনস্টাইন। অনেকের ভুল ধারণা দুটো বোধহয় একই কিন্তু আলাদা। তো আইনস্টাইনের এই আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি থিওরিতে বলছে কি, আইনস্টাইন বলছে অ্যাকচুয়ালি যে আমরা জানি মাস, ভর, এটা কনস্ট্যান্ট। আমরা ছোটোর থেকে ক্লাস 6-7 থেকে শিখে আসছি যে একটা পদার্থের মাস কনস্ট্যান্ট, মানে একটা পাহাড়ে নিয়ে যা, খনিতে নিয়ে যা, বিষুবরেখায় নিয়ে যা, উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে নিয়ে যা, চাঁদে নিয়ে যা, সূর্যে নিয়ে যা, পৃথিবীতে থাক, মাসটা, ভরটা কিন্তু সবসময় ধ্রুবক থাকে। ওজনটা ডিফারেন্ট হতে পারে কিন্তু মাস কনস্ট্যান্ট। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি থিওরি অনুসারে কিন্তু মাসটাও কিন্তু কনস্ট্যান্ট নাও হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে, পরিবর্তনশীল হতে পারে। কী করে, যদি সেটাকে যদি খুব স্পিডে, হাই স্পিডে, যদি খুব উচ্চ গতিতে যদি ঘোরাস, তাহলে কিন্তু মাসটাও পরিবর্তিত হতে পারে। যদি এই যে যেমন ধর এরকম করে ইলেকট্রনটা এখানে আছে আর এখানে আছে, এটা মেজর এক্সিস, এটাকে মাইনর এক্সিস বলে, তোদের কোঅর্ডিনেট অঙ্কে পড়বি তোরা। তাহলে ইলেকট্রনটার এখানে যে ভর, এখানে ভরটা কিন্তু আলাদা হয়, প্রতিক্ষেত্র ইলেকট্রনের ভর আলাদা। তাহলে প্রতিক্ষেত্র ইলেকট্রনের ভর আলাদা হচ্ছে মানে কি হচ্ছে, যে প্রতি ক্ষেত্রে ইলেকট্রনের ভর আলাদা হচ্ছে মানে কি হচ্ছে, ওর ভর কেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু নড়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রে। যেই নড়ে যাচ্ছে, এটা কিন্তু যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি, তুই একটা আঙুলের এরকম করে একটা লাঠিকে নাচাচ্ছিস, বেশ, এটাকে তুই সেন্টার অফ গ্র্যাভিটিটাকে ঠিক করার জন্য আঙুলটাকে নাচাতে হচ্ছে। এবার একটা তোর পোষা টিয়া পাখি এই লাঠিটার উপর যদি ওঠে, একবার উড়ে এসে বসে, আবার যদি উড়ে চলে যায়, আবার যদি উড়ে এসে বসে, এরকম করতে থাকলে কিন্তু ওই লাঠিটাকে কিন্তু আবার ব্যালেন্সটাকে রাখা আরও টাফ হয়ে যাবে, লাঠিটা পিছলে যাবে। এই পিছলে যাচ্ছে, তাহলে যেহেতু ভরটা প্রতি মুহূর্তে এই অরবিটটা অনুসার, এই সাবসেলটা ওয়াইজ বিভিন্ন জায়গাতে ইলেকট্রনের ভরটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই নিজের কী করছে, এক্সিসটার উপর, অক্ষের উপরও পিছলে যাচ্ছে, স্লিপ করে যাচ্ছে। স্লিপ করে যেতেই তাহলে কী হচ্ছে, উপকক্ষটা মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে, মোশন, এটাকে বলছে প্রেসিশনাল মোশন, উপকক্ষের মোশন। তো এইটা হচ্ছে সামারফিল্ডের এই ব্যাখ্যাটা দিল, এভাবে বৃত্তাকার কক্ষপথ তাহলে সৃষ্টি করছে। তাহলে তোদের এটা হচ্ছে সামারফিল্ডের কনসেপ্ট। তাহলে আমরা এখন ওই শচীন ঘোষকে মাথায় রাখবি, শচীন ঘোষ, এই শচীন ঘোষকে, শচীন ঘোষ এই নামটা পরের দিনও ব্যবহার করব। তো সেই বন্ধুটার নাম শচীন ঘোষ। শচীন ঘোষকে খুঁজতে গিয়ে তোরা 3 তলায় এসে পৌঁছেছিস। সামারফিল্ড ওই বন্ধুগুলোর মধ্যে, যেই ছেলেগুলোর মধ্যে যে আচ্ছা শচীন কোথায়, বললো যে আমাদের এখানে 3টে শচীন আছে। তোরা বললি শচীন ঘোষ, বললো ও সে বাঁ দিকের কোণের রুমটা থাকে। এই জায়গাতে আমরা এসে পৌঁছেছি। এবারে ওইখান থেকে ক্রস করে এসে পৌঁছেছি নিচে। সামারফিল্ডের সঙ্গে তোদের যোগাযোগ হয়েছিল, সামারফিল্ড বলেছিল তোকে 3 তলায় উঠিয়ে দিয়েছিল 11-এর নাম শুনে। এরপরে ওইখানে ওই যে বন্ধুগুলো, যেগুলো ছেলেগুলো ছিল বা মেয়েগুলো, মেয়েদের হোস্টেলের মেয়ে, আমরা শচীন ঘোষ দিয়েছি, ছেলেদের হোস্টেলের উদাহরণটা দিই। ছেলেদের হোস্টেলে গিয়ে ওই যে ছেলেগুলোকে পেলি, তাদের মধ্যে ছিল জিম অ্যান্ড স্টার্কেরা। ওরা বললো বাঁ দিকের কোণের রুমটাতে থাকে। কীভাবে বললো আমরা আলোচনা করব পরের দিন। এই জায়গাটা পর্যন্ত আজকে শুরু করলাম, এবং পরের দিন তোরা খাতা পেন নিয়ে প্রত্যেকে বসবি। আমি তোদেরকে একদম এখানে প্র্যাকটিসও করাবো। মাথা দেখা জানো। আজকে চলি, পরের দিন আবার দেখা হবে। বাই।